একজন বাঙালি এই মাটিতে জন্ম এবং বাংলাকে বিশ্বের দরবারে যে নিয়ে যাওয়া এই কাজটা তিনি অনবরত করে চলেছেন, যাকে একদম ক্যামেরার সামনে আমরা নিয়ে আসছি, না আদার দ্যান শতদ্রু দত্ত। প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইব, ভারতের অন্য রাজ্যগুলোতে সব ঠিকঠাক হলো, এখানে ডিসেম্বরের ওই 13 তারিখ একটা অদ্ভুত একটা কালো দিন। কার জন্য, কি জন্য? ঢুকেই দেখি অনেক লোক, কেননা গেট থেকেই যখন ঢুকছি তখন দেখছি করে লোক সেলফি ছবি এই তোলবার জন্য লোকে দাঁড়িয়ে আছে। সেই সময়কার স্পোর্টস মিনিস্টার শ্রী অরূপ বিশ্বাস, ওনার তো মাঠে থাকার কথা নয়। ওনার বডিগার্ডরা চলে এলেন, তারপর উনি আস্তে আস্তে ওনার বন্ধু বান্ধবদের ডাকলেন ছবি তুলতে, তারপরে ওনার ফ্যামিলিদের ডাকলেন। যে কমপ্লেন লেটারটা মেসি টিম থেকে করেছে বিধাননগর সিপিকে, স্পোর্টস মিনিস্টারের কথা পরিষ্কার করে লেখা আছে যে উনি এসে জড়িয়ে ধরছিলেন, উইচ অ্যাকর্ডিং টু ল্যাটিন আমেরিকান কালচার ইজ আ ব্যাড টাচ। উনি বারবার যেটা আমাকে বলছিলেন যে মাঠটা ওনার, মানে সল্টলেক স্টেডিয়ামটা নাকি ওনার, উনি যেটা আমাকে বারবার বলছিলেন। জয়ী বিশ্বাসে কোনো অ্যাক্রিডিটেশন কার্ড ছিল না, সে মাঠে ঢুকে সেলফি তুলেছে। এই গভর্নমেন্টের ওপর আশা ভরসা আছে, কারণ পলিটিক্যাল এই মুহূর্তে যা সিনারিও, তাতে কিন্তু কালীঘাট সকল কোট অ্যান্ড কোট তৃণমূলে কিন্তু অরূপ বিশ্বাসরা নেই, যে শিফটেড টু দ্যাট তৃণমূল, এবং সেখানে কিন্তু হি গট এ গুড পোর্টফোলিও। আমার মনে হয় না কে ফাঁসালো এটা, মানে কেন তোমাকে ওইভাবে হিড়ির করে গ্রেপ্তার করা হলো? একটা বাড়িতে পুলিশ যাবে বা এগুলো আমি কখনো ভাবিনি। পেলে কিনেছি, মারাদোনা কিনেছি, মার্টিনেস কিনেছি, রোনাল্ডিনো কিনেছি, কাফুকে এনেছি, আমি এত কিছু কলকাতা পুলিশের সঙ্গে ইভেন্টও করেছি। আর সবচেয়ে খারাপ কি লাগছে বলো তো, আমি তো রক্ত মাংসর মেসিকে মাঠে ঢুকিয়েছিলাম, আমার এগেনস্টে ব্রিচ অফ ট্রাস্টের একটা সেকশন দিয়েছিল। তো আমায় অ্যারেস্ট না করলে কাকেই করবে? অরূপ বিশ্বাসকে কি অ্যারেস্ট করতে পারতো না? সত্যিকারের স্ন্যাচ করে বা ছিনতাই করে টিকিট বা কার্ড বিশ্বাস ব্রাদার্স হাতিয়ে নিয়েছিল কিনা? বিশ্বাস ব্রাদার্সে যাবো না, অরূপ বিশ্বাস আমার থেকে 22,000 টিকিট নিয়েছিল। গিয়ে পুলিশকে বলে দিয়েছিলাম উনি আমাকে চাপ দিচ্ছেন, উনি বলেছেন মাঠে লোক ঢোকাবেন ওনার কার্ডে। নমস্কার দর্শক বন্ধুরা, আর প্লাসের এই যে বিশেষ অনুষ্ঠান শুনবো তোমায়, আমরা এই যে সেগমেন্টটা, বিশেষ সেগমেন্ট শুনবো তোমায় নামের মধ্যেই একটা জানেন যে যিনি আমাদের প্রধান অতিথি, তার কথা আমরা শুনি, তিনি মূলত মূল আকর্ষণ, এবং তারা কিন্তু একটু বিশেষ মানুষ হন। হতে পারে রাজনীতিবিদ, হতে পারে খেলোয়াড়, হতে পারেন স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর, বিভিন্ন বিষয়। কিন্তু আজকে এমন একজন বাঙালি, এমন একজন ব্যক্তি আপনাদের সামনে আমাদের স্টুডিওয়ে উপস্থিত, তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে, এবং তিনি কিন্তু অত্যন্ত ব্যস্ত তার কর্মের জন্য। আমার কাছে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি দু ধরনের লোককে পৃথিবীতে চিনি বা আমি দেখি, একটা কেজো লোক, একটা অকেজো লোক। যে মানুষটা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনার শেষে, তিনি কিন্তু আমার পরিভাষায় কেজো লোক, অর্থাৎ কাজ করেন। এবার কাজ করতে গিয়ে তো ভালো মন্দ সব আছে। আমি যদি কাজ করি তবেই আমার ভুল হবে, ভুলটা রেকটিফাই হবে। এই সমস্ত তার সাথেও কিন্তু গত কয়েক মাসে, গত কয়েক বছরে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। তিনি কাজ করেন। একজন বাঙালি এই মাটিতে জন্ম এবং বাংলাকে বিশ্বের দরবারে যে নিয়ে যাওয়া, এই কাজটা তিনি অনবরত করে চলেছেন, এবং তার জন্য তিনি ক্ষেত্রে সমালোচিতও হন, আবার আদর, সম্মান, ভালোবাসা, এই যে ওয়ার্ডস, এটাও কিন্তু তার সাথেই জড়িয়ে। না আর বেশিক্ষণ আপনাদেরকে দেরি করাবো না, যাকে একদম ক্যামেরার সামনে আমরা নিয়ে আসছি, না আদার দ্যান শতদ্রু দত্ত। শতদ্রুকে আর প্লাসের এই যে বিশেষ অনুষ্ঠান শুনবো তোমায়, তাতে স্বাগত। শতদ্রু, তুমি কাজ করো, যেমন আমরা পড়েছি ওরা কাজ করে। এবার কাজ করতে গেলে কিছু ভুল হয়, ত্রুটি হয়, সেটা রেকটিফাই হয়, যাতে পরের কাজটায় সেই ত্রুটিটা না হয়। এইভাবেই তো আমাদের জীবন।
আমরাও স্টোরি করতে গিয়ে ভুল হয়, আমরা সেটাকে এডিট করতে, কিন্তু রিয়েল আর রিল এই দুটো লাইফ আলাদা। সেটা তুমি সব থেকে ভালো বোঝো, তোমার থেকে এই মুহূর্তে ভালো কেউ বোঝে না, বুঝছেও না। প্রথমেই যে প্রশ্নটা জানতে চাইব, তুমি তারা সৎ উদ্দেশ্য নিয়ে একটা কাজ করছিলে, সে কাজও ক্রমবর্ধমান, আমরা সেদিকে পরে আসব। কিছু এক্সক্লুসিভ তো থাকবেই ন্যাচারালি। আর প্লাস মানে সবার আগে সবার পাশে, তো সবার আগে সেই খবরটা তো শতদূর মুখ থেকে শুনবো। কিন্তু শতদূর এমন কি, মানে ভারতের অন্য রাজ্যগুলোতে সব ঠিকঠাক হলো, এখানে ডিসেম্বরের ওই 13 তারিখ একটা অদ্ভুত একটা কালো দিন। এটা কার জন্য, কী জন্য? হয়তো আমরা অনেক কিছু শুনে ফেলেছি, তবু এমন কিছু আজ শুনতে চাই তোমার মুখ থেকে, যেটা এখনো তুমি কোথাও বলোনি। কী জন্য হলো, কেন হলো? দেখো, প্রথম কথা, যখন আমি এত বছর তো এই বড় বড় ইভেন্ট করে গেছি, দেখো কিছু কিছু জিনিস আছে না, যে জিনিসগুলো আমার হাতে থাকে না। যেরকম মনে করো সিকিউরিটি তো আমার হাতে থাকে না, সিকিউরিটি সবসময় পুলিশ দেয়, প্রশাসন দেয়, অ্যাডমিনিস্ট্রেশন দেয়। তো এই ক্ষেত্রে এখানে শুধু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন না, এবার কিন্তু পারমিশন দিয়েছিল হোম মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি পারমিশন দিয়েছিল? যে এটা একটা Z+ ইভেন্ট। এবার আমাকে একটা কথা বলো, একটা যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া Z+ ইভেন্ট ক্যাটেগরাইজেশন করে দিয়ে প্রত্যেকটা স্টেটকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে এই ইভেন্টটা প্রচণ্ড সেন্সিটিভ এবং সিকিউরিটিটা খুব প্যারামাউন্ট, মানে সিকিউরিটি যেন সব। কারণ আমি এরমভাবেই চিঠিটা লিখেছিলাম হোম মিনিস্ট্রিতে, যে লিওনেল মেসি একটা অনেক বড় ফিগার এবং আমি মনে করি হাইয়েস্ট সিকিউরিটি ওনাকে দেওয়া উচিত। সেই কথা শুনেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সিকিউরিটিটা দিয়েছিল। তাছাড়া আমি কিন্তু পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকেও চিঠি লিখেছিলাম, সেই সময়কার সিএমকেও চিঠি লিখেছিলাম, পুলিশকেও চিঠি লিখেছিলাম যে হাইয়েস্ট ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া উচিত, বিকজ এটা লিওনেল মেসি। এবার তুমি মনে করো, আমি তো একজন ইভেন্ট অর্গানাইজার, আমি তো ল এনফোর্সার নয়। আমি আশা করেছিলাম যে আমি যে সিকিউরিটি পারমিশনটা নিয়েছি, আমাকে যখন পারমিশনটা দেওয়া হয়েছিল এবং হাইয়েস্ট ক্যাটাগরি পারমিশন দেওয়া হয়েছিল, যেখানে চিফ মিনিস্টার নিজে চিফ গেস্ট আসতো, এবং ইভেন্ট ফ্লো যেরকম প্রত্যেকটা স্টেটে, তুমি যে কথাটা বললে না, ইভেন্ট ফ্লোটা আমি প্রত্যেকটা স্টেটে দিয়ে দিয়েছিলাম। সেখানে ক্যাটাগরিক্যালি বলা হয়ে গেছিলো যে চিফ মিনিস্টার ছাড়া, মানে হেড অফ দ্য স্টেট ছাড়া মেসি কারোর সঙ্গে কোনো ইন্টারাকশানে থাকবে না ইভেন্ট ফ্লোতে। এবং কিছু কিছু যে মনে করো সেলিব্রিটি, তারপরে ফুটবলার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারা থাকবে, যেটা আমার চয়েস, এবং আমি সেটা ইভেন্ট ফ্লোটা পরিষ্কার দিয়ে দিয়েছিলাম, যেরকম প্রত্যেকটা স্টেটকে দিয়েছিলাম, এই স্টেটেও দিয়েছিলাম। এবার মনে করো আমি যখন এইটা দিয়ে দিয়েছি, আমার কাজ হলো মেসিকে আনা, এসে যা যা শো ফ্লোতে আছে সেটাকে পারফর্ম করা, এবং যারা যারা মাঠের ভেতরে থাকবে তাদের কার্ড ইস্যু করা, সেটাকে পুলিশ অ্যাপ্রুভ করা, এবং প্রত্যেকটা জোন ওয়াইজ ভাগ করা। তো আমি এইগুলো সব কিছুই করেছি, যেইগুলো করার উচিত আমি সব কিছু করেছি। পুলিশের সঙ্গে 17-18টা মিটিং করেছি, সেখানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এইভাবে এরমভাবে ইভেন্ট হবে। সিএম সিকিউরিটির সঙ্গে মিটিং করেছি, তারপরে আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে একটা আলোচনা হয়েছিল, সব কিছুই বলে দেওয়া হয়েছিল। এবার আমার কাজ কি? রক্ত মাংসে মেসিকে সল্টলেক স্টেডিয়ামে আনা। তার আগে আমার হোটেলে একটা মিট অ্যান্ড গ্রিট ছিল স্পন্সরদের, সেই স্পন্সরদের আমার ইভেন্টটা সুন্দরভাবে হলো। 1 ঘন্টা 5 মিনিটের ইভেন্ট 55 মিনিটে হয়ে গেল, কেন এটা আমার আন্ডারে ছিল পুরোটা। তারপরে আমি ওখানে 10 মিনিট ব্রেক নিয়ে মেসিকে নিয়ে সল্টলেক স্টেডিয়ামে ঢুকলাম। প্রথম ঢুকেই দেখি, কারণ আমার তো একটা আন্দাজ আছে মাঠে কজন থাকা উচিত, ঢুকেই দেখি অনেক লোক, কেননা গেট থেকেই যখন ঢুকছি তখন দেখছি করে লোক সেলফি ছবি এই তোলবার জন্য লোকে দাঁড়িয়ে আছে। তখনই আমি প্রথমে গিয়ে সিপি মাঠে ছিল,
ডিজি মাঠে ছিল। আমি প্রথম গিয়ে সিপিকে বললাম যে মানে বিধাননগরের সিপি? হ্যাঁ, আমি বললাম এত লোক মাঠে কি করে, এত ফটোগ্রাফার কি করে? মানে ফটোগ্রাফারের তো আলাদা জোন ছিল, একটা দড়ি করে একটা কোণে থাকে, ফটোগ্রাফারদের তো ঢোকানোর কথা নয়, ইউটিউবার ফটোগ্রাফার। আর তারপর সেই সময়কার স্পোর্টস মিনিস্টার শ্রী অরূপ বিশ্বাস, ওনার তো মাঠে থাকার কথা নয়, মানে ইভেন্ট ফ্লোতে উনি প্রথমেই দেখি উনি ঢুকে পড়ছেন, আর ফটোগ্রাফাররা ফটো তুলে যাচ্ছে, ওনার ইউটিউবার ওনার বডিগার্ডরা সব মাঠে ঢুকে পড়ছেন। মানে ইউ হ্যাভ নো নলেজ, মানে কে ঢুকে গেছে অলরেডি, তোমার কাছে কোনো নলেজ নেই? আমাকে একটা কথা বলো, যখন পারমিশনের পেয়ে গেছি এবং ড্রিলটা ইভেন্ট ফ্লোটা বলে দেওয়া হয়েছিল, যেখানে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া ছিল যে এই লোক ছাড়া আইডেন্টি কার্ড, এই যে আমি তোমার অফিসে ঢুকলাম, তুমি আমায় অ্যালাউ করলে বলেই তো আমি ঢুকলাম, তুমি অবভিয়াসলি। যদি অ্যালাউ না করতে আমি তো ঢুকতে পারতাম না। সেখানে অ্যালাউ করার লোক ছিল কিন্তু পুলিশ, আমি ভায়া পুলিশই আমার শো ফ্লো এবং অ্যাক্রিডিটেশন কার্ডটা করেছিলাম। অ্যাক্রিডিটেশন কার্ডে ক্যাটাগরিক্যালি মেনশন করা ছিল যে কারা কারা মেসির কাছে আসবে। আমি ঢুকেই দেখি যে উনি এলেন, উনি এসে ওনাকে মেসিকে জড়িয়ে ধরলেন, শুধু জড়িয়ে ধরলেন না, দেখো জড়িয়ে ধরাটা একটা জিনিস, তারপরে উনি কন্টিনিউয়াসলি যে উনি ফটো তোলার, ওনার লোকেরা ফটো তুলতে শুরু করলেন, ওনার বডিগার্ডরা চলে এলেন, তারপর উনি আস্তে আস্তে ওনার বন্ধু বান্ধবদের ডাকলেন ছবি তুলতে, তারপরে ওনার ফ্যামিলিদের ডাকলেন। দেখুন প্রথম শ্যুটটাই তো বদলে গেল যখন উনি ঢুকলেন। মেসির যে কমপ্লেন লেটারটা মেসির টিম থেকে করেছে বিধাননগর সিপিকে, ফার্স্ট লেটারটাই লেখা আছে যে ফটোগ্রাফার্সদের মেনশন করা ছিল, রিপোর্টার্সদের এবং আনসলিসিটেড পিপল যারা মেসির কাছে আসছিল, এবং স্পোর্টস মিনিস্টারের কথা পরিষ্কার করে লেখা আছে যে উনি এসে জড়িয়ে ধরছিলেন, which according to Latin American culture is a bad touch. মেসিকে আপনি না জিজ্ঞেস করে কখনো টাচ করতে মেসি পারেন কেন, কাউকে তুমি না জিজ্ঞেস করে তুমি টাচ করতে পারো না, ইটস অ্যাবসলিউটলি ব্যাড টাচ। আমাকে একটা কথা বলো, আমি তো আশা করেছিলাম যে আমাকে একটা পুরো নিট অ্যান্ড ক্লিন মাঠ দেওয়া হবে, তা আমি পারফর্মটা করবো কি করে তুমি বলো না, বা মেসি পারফর্মটা করবে কি করে? ওর পুরো বডিটা ইনশিওর্ড, $900 মিলিয়ন ইনশিওর্ড, সেখানে যদি তার টিম দেখে যে এরমভাবে ওকে ঘিরে ধরছে, ভারতীয় মুদ্রায় কত টাকা হবে এটা? 8,000 কোটি টাকা ধরো। এইবার আর তার থেকে বড় কথা, আচ্ছা লিওনেল মেসির মতন ফিগার, তাকে যদি তুমি এরমভাবে ডিস্টার্ব করো, তারপরে আমার সকাল বিকেলে হায়দ্রাবাদে ইভেন্ট, পরের দিন বম্বে, তারপরের দিন দিল্লি, একটা প্যান ইন্ডিয়া ইভেন্টে এসছি। এবার ওনার যদি মুডটা বিগড়ে যায় বা উনি বলেন আমি আর করবো না, ওনার যদি সিকিউরিটি ইস্যু হয়ে যায়, তখন আমি কি করবো? আচ্ছা আমি এখানে একটু থামানোর চেষ্টা করছি। আমি যতদূর জানি এই ইভেন্টটা তোমার করার কথা ছিল ইডেন গার্ডেন্সে, এবং সেরমভাবেই কিন্তু তুমি মিডিয়ায় বা তোমার যেরকম টিম আস্তে আস্তে ইডেন থেকে এটা সরলো কেন? বা তুমি তো অত্যন্ত, মানে তোমাকে যতটুকু চিনি তুমি বাংলার সেই সময়কার যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার তার খুব ঘনিষ্ঠ, এবং ইডেন গার্ডেন্স তোমার অবাধ যাতায়াত, এবং ইডেন গার্ডেন্স এ ভেরি প্যাকড কাইন্ড অফ স্টেডিয়াম, বহু জিনিস হয়েছে, একই দিনে দুটো বিশ্বকাপও দেখেছি। ইডেন গার্ডেন্সে করতে পারলে না কেন, সরলো কেন? না, এটাই বলে দিচ্ছি, আমি ইডেন গার্ডেন্সেই প্রথমে অ্যাপ্রোচ করেছিলাম সিএবিতে, কিন্তু সেই সময় সিএবির ইলেকশন চলছিল, যেহেতু সিএবির ইলেকশন চলছিল আমার কাছে পারমিশন লেটারটা আসছিল না, আর পারমিশন লেটার ইলেকশন তো তার আগে হয়ে গেছে, মানে স্নেহাশিস আমি যখন গেছিলাম, আচ্ছা আমি এইটা বলছি তোমাকে আগস্ট সেপ্টেম্বরে, হ্যাঁ সেই সময় ইলেকশন চলছিল। আমার যদি লেটারটা না থাকতো, আর মেসিকে যদি, আর আমার যে টিকিটিং পার্টনার, আমি তাদের যদি আমি পারমিশন লেটার না দেখাতাম, আমি টিকিটেও লাইভ যেতে পারতাম না, আর মেসির টিমও আমাকে এগ্রিমেন্টটা সাইন করতো না। ব্যাপারটা বোঝো, এটা তো একটা টপ লেভেলের, প্রত্যেকটা স্টেডিয়ামের আমার তার আগে পারমিশন চলে এসেছিলো, এবং আমি টিকিটিংও লাইভ চলে গেছিলাম, ওই জন্যই আমি করতে পারিনি। কারণ আমি অনেকবার গেছি, আমি সিএবিতে অনেকবার গেছি, কিন্তু যদি আমার চিঠিটা না আমি আসে, দেখো সব কিছু তো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে যেতে হবে, আর আমার যদি চিঠিতে না আসে তাহলে তো আমি করতে পারবো না। কারণ আমি যাদের স্টেডিয়াম তারা যদি আমাকে অ্যালাউ না করে বা লেটার না ইস্যু করে, তাহলে তো আমি অফিসিয়ালি অ্যানাউন্স করতে পারবো না। কিন্তু এই প্রসঙ্গে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে, আমরা ব্যক্তিগতভাবে জানি যারা সাংবাদিক, তোমার সাথে ব্যক্তিগতভাবে সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের যা সম্পর্ক, সেটা তো মানে অত্যন্ত মানে কাছের, ভেরি ক্লোজ ইউর। তো এবং ওনার দাদা ছিলেন, সেখান থেকে ব্যাটনটা হ্যান্ড ওভার টু মহারাজ, যে
লাস্ট বর সিএবির প্রেসিডেন্ট হয়ে সেকেন্ড টাইম উনি আসে, তো এটা পেলে না কেন, মানে কি মনে হয়? না না, তখন যেহেতু ইলেকশন টাইম চলে এসেছিল, অ্যাপেক্স বডি মনে হয় ডাইলিউট হয়ে গেছিল, মানে ইলেকশনের জন্য কোনো অ্যাপেক্স কমিটিতে আলোচনা হয়েছিল, কিন্তু তারপরে যেহেতু ইলেকশনের ওই কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছিল, সেই জন্যই আচ্ছা। লেটারটা ইস্যু করতে পারিনি। লেটারটা যদি আসতাম নিশ্চিত করতাম। দেখুন, আমার সৌরভ গাঙ্গুলির সঙ্গে ঘনিষ্ঠতা আছে, ইন দ্য সেন্স আমি ব্যবসায়ী, আমি ওনার সঙ্গে অনেক ইভেন্ট করেছি এবং প্রচুর প্রচুর। প্রচুর করেছি, কিন্তু ব্যাপারটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসে তো কিছু পারমিশনস লাগে। এখন যদি উনি লেটারটা ওই সময়, আর উনি ওই সময় প্রেসিডেন্ট ছিল না, যে প্রেসিডেন্ট ছিল সেই সময় মনে হয় তার পাওয়ারও ছিল না চিঠিটা দেওয়ার। দাদা ছিলেন শ্রেয়াশিস। হ্যাঁ, শ্রেয়াশিস রাজদা ছিলেন সেই সময়, কোড অফ কন্ডাক্ট ইস্যু হয়ে গেছিল বলে লেটারটা দিতে পারছিলেন না। ওনারা বলেছিলেন পরে দিতে পারবো। আমি ওই পরের তো রিস্কটা নিতে পারতাম না, কারণ আমার মানে তোমার মতে এখন মনে হয় যদি ইডেন গার্ডেন সেটা তুমি করতে পারতে, তাহলে এই যে ম্যাসাকারটা হয়েছে সেই গল্পে আসছি আবার, এটা কি দেখো, হতো না হতো না? এইটা আমি তোমাকে একটাই কথা বলছি, আমি কিন্তু দেখেছি এই সেম অরূপ বিশ্বাসকে ইডেন গার্ডেনের যে বক্স উনি পান, ওখানে উনি 40-50 জনকে নিয়ে ঢুকতে আমি দেখেছি বক্সটাতে। আমাকে একটা কথা বলো, এটা তো ইডেন বা এটা তোমার এখানের কথা না। আমি যদি পুলিশ পারমিশন নিই, তোমার যদি ইভেন্টটা Z+ ক্যাটাগরি হয়, যেখানে মুখ্যমন্ত্রী ঢুকবে, সেখানে আমার সিকিউরিটির কোশ্চেনটা আসবে কেন? আমার একটাই কথা বলো, ফিল্ম ফেস্টিভ্যালে কখনো দেখেছো যে শাহরুখ খানের পেটে হাত দিয়ে বা অমিতাভ বচ্চনের পেটে হাত দিয়ে অরূপ বিশ্বাস ছবি তুলছে? দেখেছো কি কখনো? হয়নি তো। ফিফা ওয়ার্ল্ড কাপে কি হয়েছে কখনো? হয়নি তো। এই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে এখানে উনি করেছিলেন বিকজ উনি ভেবেছিলেন, উনি বারবার যেটা আমাকে বলছিলেন যে মাঠটা ওনার, মানে সল্টলেক স্টেডিয়ামটা নাকি ওনার, উনি যেটা আমাকে বারবার বলছেন। ওনার? হ্যাঁ, উনি বারবার বলছেন যে এটা স্পোর্টস ডিপার্টমেন্টে, তোকে তুই টাকা দিয়েছিস তো কি হয়েছে, মাঠে আমার পারমিশন ছাড়া কোনো কিছু হবে না। এটা উনি আমাকে বারবার বলেছেন। নাহলে আমাকে তুমি বলো না, যেখানে ইভেন্ট ফ্লোর যেটা পুলিশকে অলরেডি দেওয়া ছিল, ক্যাটাগরিক্যালি লেখা ছিল কারা কারা থাকবে, তারপর উনি ঢুকলেন কি করে? শুধু উনি ঢুকলেন না, ওনার সিকিউরিটি নিয়ে ঢুকলেন। আমাকে একটা কথা সে তো ছবি তো আমরা দেখেছি, ওনার পরিবারে কে কে ছিল না ছিল নতুন করে বলে লাভ নেই, দিস অল ইন মিডিয়া, আমরা সব কিছু দেখেছি। তাহলে এইটাই যে বলছে না, উনি যদি ওভারটার্ন করতে চান, উনি ইডেন গার্ডেনও করতে পারতেন, বা যে কোনো জায়গায়। আমি হয়তো সিসিএফসিতে করলো, সিসিএফসিতে কোনো স্পোর্টস মিনিস্টার সেই সময় উনি পাওয়ারে ছিলেন, এবং উনি যখন সিএম টিমের আইবি টিমকে ওভারল্যাপ করে ঢুকতে পেরেছেন, তাহলে মানে এটাকে কি আমরা পরিভাষায় ছিনতাই বলতে পারি? স্ন্যাচই তো বলে, স্যাবোটেজ, স্ন্যাচ, যাই বলো তুমি বলো। জুঁই বিশ্বাসে কোনো অ্যাক্রিডিটেশন কার্ড ছিল না, সে মাঠে ঢুকে সেলফি তুলেছে মেসির সঙ্গে, সেলফি তুলতে গেছে। তুমি ভাবো এটা কত বড় ক্রিমিনাল ব্রিচ সিকিউরিটির। যেই হোক, আইনের ওপর ঊর্ধ্বে তো কেউ নয়, তো ওনার তো একটা অ্যাক্রিডিটেশন কার্ড তো থাকা উচিত। তার মানে কেউ অ্যাক্রিডিটেশন কার্ডটাও চেক করেনি। তাহলে আমার বাকিদের অ্যাক্রিডিটেশন কার্ড, আমি অ্যাক্রিডিটেশন কার্ড করে ঘুরছিলাম, মেসির টিমের লোকেরা অ্যাক্রিডিটেশন কার্ড করে ঘুরছে। মানে উনি যেহেতু সেই সময়ের তদানীন্তন স্পোর্টস মিনিস্টারের ভাইয়ের বউ, এই অ্যাডভান্টেজ নিয়েছে। অ্যাবসলিউটলি, মানে এটা তো পাবলিক আইতে আছে, আমি তো আর কোনো লুকোবার কোনো জায়গা নেই। দূরদর্শন লাইভ দেখিয়েছিল, সোনি লিভ লাইভ দেখিয়েছিল, আমার তো আর লুকোনোর কিছু না, আর পুরো পাবলিক দেখেছে। তো তুমি যখন বলছো যে তুমি যখন ঢুকছো গাড়ি করে মেসিকে নিয়ে, তুমি ঢুকেই দেখছো যে প্রচুর সংখ্যক লোক, শুরু গেট থেকেই মেসি যখন নেবেছেই গাড়ি থেকে তখন না, মানে মেসিকে নামতে দিলে কেন? তুমি নিজে নামতে, গাড়ি থেকে মেসিকে নামতে দিলে কেন? যে আমি দেখে আসি, তুমি ওয়েট করো? বা না না, দেখো, ওরা তো গাড়িটা যখন ঢুকে গেছে, ওকে ঘিরে ধরেছে, আমি তো বারবার তখন আমি পুলিশকে বলছিলাম যে এখান থেকে আপনারা এদের সরান। দেখো, আমার তো একটা লিমিটেড টাইম আছে না, কারণ দুপুরে আমার হায়দ্রাবাদের ফ্লাইট আছে। তো আমি তো এরা প্রচণ্ড প্রফেশনাল, এদের কাছে পার মিনিট কাউন্ট করে। অ্যাবসলিউটলি। তো আমার তো তখন আমি তো বারবার পুলিশকে বলছি যে আপনারা আমি জানি না কিন্তু তুমি ইভেন্টটা দেখেছো কিনা, আমি কিন্তু বারবার অ্যানাউন্স করছিলাম যে আমরা দেখেছি অ্যানাউন্স করতে মাইক যে, আর যেখানে মাঠে ডিজি রয়েছে, তুমি একটা কথা বলো, 1600 পুলিশ, সিপি, ডিজি গ্রাউন্ডে রয়েছে, গ্রাউন্ডের ভেতরে রয়েছে। আমি এত আকুল মনে বলে যাচ্ছি মাঠটা খালি করুন, পুলিশই মাঠটা খালি করতে পারতো না? খালি এত পুলিশ কিসের জন্য মাঠে ছিল? এই ল্যাকুনাটা তোমার ওই মুহূর্তে কি মনে হচ্ছিল আজকের দিনে যাই তুমি যখন একটু রিমেম্বার করো? আমি তো তোমাকে বলছি তো, ইটস সিরিয়াস ব্রিচ অফ সিকিউরিটি। আর একটা সেই সময় স্পোর্টস মিনিস্টারের
পাওয়ারটাই পুলিশ সারেন্ডার করে দিয়েছিল, নাহলে যেই রুলসটা সেট করা ছিল রুলসটা ভায়োলেট হলো কি করে? অন্য স্টেটে তো হলো না, হয়েছে অন্য স্টেটে। তুমি অন্য স্টেটে কোনো স্পোর্টস মিনিস্টার দেখতে পেয়েছো? বলো না, দেখতে পেয়েছো? দেখতে পাওনি? না না না, Chief একদম Minister ছাড়া? অ্যাবসলিউটলি। তাহলে ওখানকার সিএম এসে খেললেন, আমরা বম্বেতে দেখলাম সচিন এলেন, পরে অজয় দেবগানকে ডাকাল, উনি যে শেষে শুধু হ্যান্ডশেকটুকু করলেন। আমরা সুনীলকে দেখলাম, যে যার মতো যার মানে যা প্রোটোকলে তুমি যা দিয়েছো, যেইটা রুলস প্রোটোকল সেট করা হয়েছে সেটাই তো করা উচিত। তাছাড়া অন্য কিছু কেন করব? স্পোর্টস মিনিস্টারের যদি ওনাকে আমি বারবার বলছি আপনি হোটেলে চলে আসুন, ছবি তুলিয়ে দেবো, বা ইভেন্ট শেষে উনি যখন বেরোতো বেশি, তখন আমি একটা হয়তো ওনার সঙ্গে ছবি তুলে দিতে পারতাম অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট। কিন্তু মাঠে ঢুকে তো পার্সোনাল ছবি, বন্ধুর ছবি, ফ্যামিলির ছবি তো তোলানো মানে যায় এখন না। যখন রিয়েলাইজ করো কি মনে হয়, মানে কি মানে উনি হয়তো শিক্ষিত, বাট শিক্ষার প্রপার যে ইউটিলিটিটা, মানে গ্রাউন্ড রিয়েলিটি, যে এটা হয়তো পেটে শিক্ষা আছে একটা লোকের, কিন্তু অ্যাজ এ স্পোর্টস মিনিস্টার হোয়াট আই শুড ডু, হোয়াট নট শুড টু ডু, মানে এই যে বিষয়টা কি করব কি করব না, এটারই অভাব, নাকি এর মধ্যে অন্য কিছু ছিল ইঙ্গিত বলে মনে করে এখন? কম্বিনেশন, এটা কম্বিনেশন। এক, উনি ইম্যাচুরলি অ্যাক্ট করেছিলেন, ওনার ভাবা উচিত ছিল এটা স্টেটের রেসপেক্ট, ওনার চিফ মিনিস্টারের রেসপেক্টের ব্যাপার এটাই নয়। আর এটা একটা পাবলিক ইভেন্ট, প্রাইভেট ইভেন্ট নয়। ওনার হয়তো মাথাটা সেই সময় কাজ করেনি, কেন মাথা কাউর যদি কাজ করতো সে হয়তো দুটো ছবি তুলতো। আমি মনে করি ঢুকেও পড়েছে হয়তো, দুটো ছবি তুলে হ্যান্ডশেক করে বেরিয়ে যেতে পারতাম। উনি কিন্তু তা জানেন, উনি আমি যেখানে মেসিকে নিয়ে যাচ্ছি উনি তাড়া করছিলেন পুরোটাই মানে একদম ওই ফেভিকল কা জোর হয় হ্যাঁ, টুটেগা নেই আর এরকম। ওনার লোকেরা, আর যত সল্টলেক স্টেডিয়ামের অথরিটিরা যত লোককে ঢুকিয়েছে, কাজ জোর করে লোক ঢুকে, আরে আমি তোমাকে বলছি, আমি একজনকে আইডেন্টিফাই করেছি, তার এগেনস্টে সে এখন অ্যাপ্রুভার হয়ে গেছে। সে তো মাঠে টিকিট নিয়ে মাঠে ঢুকেছিল দর্শক হিসেবে, তারপরে মাঠে মাঝখানে এসে মেসির সঙ্গে সেলফি তুলেছে। ভাবো সিকিউরিটির কথা। সে নিজেই বলছে A2 কার্টের ওখানে ফাঁকা পেয়েছিলাম, অনেক 100 জন নাকি ঢুকে পড়েছিল ওখান দিয়ে, আমি ঢুকে পড়েছি। তাহলে তুমি বলো কি কি সিকিউরিটি? টাকা পয়সার লেনদেন, মানে যেটা তুমি বলছো যে মাঠে ঢুকেছে যারা, সত্যদের কি টাকা পয়সার দেখো লেনদেন? আমি এই জন্য দেখো, আমি অ্যালিগেশনটা কিরম ভাবে দেবো, আমি এটুকুই বলতে পারি অনেক প্রক্সিমিটি কার্ড বিলানো হয়েছিল। সেটা কি করে, ওই জন্যই তো আমি বারবার বলেছিলাম ইনভেস্টিগেশনটাও হোক। আমাকে যখন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হলো, আমি মেসি আনার পর আমাকে অ্যারেস্ট করা হলো, বললো নাকি আমি ব্রিচ অফ ট্রাস্ট করেছি। কিন্তু তাহলে পুলিশ কি করলো? সিকিউরিটিটা তো পুলিশের, পুলিশকে তো জিজ্ঞেস করা উচিত ছিল যারা যারা অ্যাক্রেডিটেশন লিস্টে নাম ছিল তার বাইরে লোক ঢুকলো কি করে। প্রক্সিমিটি কার্ড তো পুলিশ ইস্যু করেছিল, আমি তো ইস্যু করিনি। ঢুকলো কি করে লোকেরা? অনেক লোকেরা উইদাউট কোনো কার্ডই ঢুকেছে, আমার কাছে এভিডেন্স আছে। ঢুকেছিল তো মাঠে, তো কী করে ঢুকলো? কী করে ঢুকলো তারই তো ইনভেস্টিগেশন হওয়া উচিত। আমার তো পুরো, আমাকে তো 21 জন মিলে জেরা করলো, একজন তো না জুই বিশ্বাসকে ডাকা হলো, না অরূপ বিশ্বাসকে সেই সময় একবারও ডাকানো হয়েছিল, হয়নি তো। এখন ডাকা হচ্ছে নতুন গভর্নমেন্টের আন্ডারে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এটা তো সিম্পল জিনিস, ওনাকে জাস্ট জিজ্ঞেস করা উচিত ছিল যে উনি মাঠের ভেতরে কি করে ঢুকলেন। ওনাকে তো একটা দেখাতে হবে যে আমাকে বলা হয়েছিল আমি মাঠের শো ফ্লোতে আছি, উনি দেখাক। আমি সিম্পল জিনিসটা বলছি, উনি দেখাক জন্য। ওনার 2 ভাইজির নামে উনি গাইড জড়ি করে আমাকে অ্যাক্রেডিটেশন কার্ড করিয়েছিলেন। ওনার ভাইজিরা কি করে মাঠের ভেতরে ছবি তুললেন? জুই বিশ্বাস নিজে কি করে ছবি তুললেন? ওই শান্তনু বাসু বলে লোকটা, ওনাকে তুলে নিয়ে মাঠের ভেতরে কি করে ছবি তুললেন? ওনার বডিগার্ডরা মাঠে ঢুকলো কি করে? ওনার ইউটিউবাররা মাঠে ঢুকলো কি করে? আমার এইগুলো উত্তর দিয়ে দিক না। তুমি যে বললে এক্ষুনি যে নতুন গভর্নমেন্ট, এই মুহূর্তের যা পলিটিক্যাল পরিস্থিতি পশ্চিমবঙ্গে, এখন কে ভালো তৃণমূল কে ঋত তৃণমূল সেটা পাবলিক বিচার করে, সেটা তোমার আমার বিচার করার বিষয় না, আমরা সেদিকে যাচ্ছিও না। কিন্তু যে পলিটিক্যাল পালাবদল হয়েছে রাজ্যে নতুন সরকার, এবং ইফ আই এম নট রং 4 তারিখ তুমি কিন্তু প্রথম পোস্টটা করলে যে এরকম আমি মামলা করব, আমি খুব দ্রুত প্রেস কনফারেন্স করব। যদিও প্রেস কনফারেন্স না করো, তুমি সবার সাথে ইউ ক্যান শেয়ার ইউর থটস অ্যান্ড এভরিথিং।
দ্যাটস আপ টু ইউ। এই গভর্নমেন্টের ওপর আশা ভরসা আছে? কারণ পলিটিক্যাল এই মুহূর্তে যা সিনারিও, তাতে কিন্তু কালীঘাট সকল কোট অ্যান্ড কোট তৃণমূলে কিন্তু অরূপ বিশ্বাসরা নেই। দে শিফটেড টু দ্যাট তৃণমূল, এবং সেখানে কিন্তু হি গট এ গুড পোর্টফোলিও। কতটা আশাবাদী এখানে শতদ্রু? দেখো, প্রথম কথা, আমি বাকি 3টে বিজেপি স্টেটের সঙ্গে কাজ করেছি, তো আমি বিজেপি ওয়ার্ক কালচারটা জানি, এবং আমার মনে হয় আমাদের নতুন মুখ্যমন্ত্রী অনারেবল শ্রী শুভেন্দু অধিকারী বা বিজেপি যে টপ ব্রাস, আমার মনে হয় না তারা এমন কোনো জিনিসে কম্প্রোমাইজ করবে যেখানে ইন্টারেস্ট ইনভলভ। এখানে তো একটা পাবলিকদেরও ওপর ইনজাস্টিস হয়েছিল। আমার আশা আছে, আমাকে লোকেরা অনেক সময় অনেক কিছু বলছিল, এটা তুমি বলছো, আমি মনে করি আমার ভরসা আছে এই গভর্নমেন্টের ওপর যে এটা ইম্পার্শিয়ালি ইনভেস্টিগেশন হবে, এবং কোথায় আছে তার জিনিসটা হয়তো কোনোভাবে এফেক্ট করবে না। দেখো, এটা তো লফুলি আমরা এগোচ্ছি, এবং ওনাকে 3বার ডাকাও হয়েছে। ভাবো তো, আগের সরকারের সময় ওনার এগেন্সে কোনো কেসও হয়নি, তো অ্যাটলিস্ট এই সরকারের এগেন্সে কেসটা তো এফআইআরটা তো নিয়েছিলাম। আমি আশাবাদী, আমার সম্মান রয়েছে অনারেবল চিফ মিনিস্টারের ওপর এবং বিজেপির টপ ব্রাস তাদের ওপর। আমার মনে হয় না, যেটা আমি শুনছি, যে উনি কোনো পাল্টি করে এই করে ওই করে করতে বেঁচে যাবেন। আমি আশাবাদী ল যেরমভাবে চলছে সেরমভাবে চলবে। হয়তো উনি রক্ষা কবচ পেয়েছেন, দেখা যাক। আমি তো দেখো, শুধু তো আমি পুলিশ না, গভর্নমেন্টের ওপর না, আমি তো লয়ের ওপরও ভরসা আমার আছে। আমি আমার মতন চেষ্টা করব, আমি চেষ্টাই তো করতে পারি। আর আমি আশা করতে পারি যে চিফ মিনিস্টার একটা ফেয়ার ট্রায়াল দেবেন, একটা ফেয়ার ইনভেস্টিগেশন দেবেন। এটা আমার পরবর্তী যেটা প্রশ্ন থাকবে, এই যে খুনি সম্মান কথা তুমি বললে, শতদ্রুত এর আগেও মার্টিনেসকে এনেছে, কাফুকে এনেছে, অনেককে এনেছে। এরপরে কে আসবে সেটা যাব প্রসঙ্গে জানতে চাইব, কিন্তু যেভাবে তোমাকে অ্যারেস্ট করা হলো, এবং তুমি অ্যারেস্ট থাকা অবস্থায় বাকি 3টে ইভেন্ট হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে শতদ্রু দত্ত, তার যে নিজের ইমেজ, সে দত্তবাড়ির ছেলে রিশরায়, তোমার বাবাও ব্যাংকে কাজ করত, খুব এলাকার মানিগুন্ডি লোক ছিলেন, যেমন আর 5টা লোক হয়, সম্মানের সাথে মাথা উঁচু করে, কোথাও রিগ্রেট হয় না। মানে যেভাবে তোমাকে কে ফাঁসালো, এটা মানে কেন তোমাকে ওইভাবে হিড়ির করে গ্রেপ্তার করালো, এবং তখনও দেখেছি তোমার সাথে নট ইভেন সিজ ইওর মানি ব্যাগানি, তোমার পেটে তখন এটা, মানে আমরা এতদিন সাংবাদিক করতে দেখি যে কাউকে কিছু হলে তার মেডিকেল চেক আপ হয়, তার কাছে যা যা জিনিস সেগুলোকে জমা রাখা হয়, যে বিভিন্ন যে আনুষঙ্গিক প্রোটোকল, আইনের যে প্রোটোকল, সেটা এরপর তোমার ছেলে দিয়েগোর মা, তোমার আত্মীয় স্বজন, এখন কি কোথাও মনে হয় যে এটা না করলে বোধহয় ভালো ছিল, এই বেশ ভালো ছিলাম, কেন করতে গেলাম? হ্যাঁ, এটা তুমি যেটা বলছো, দেখো, সবার আগে তো মানুষের সম্মান। আমি তো এত কিছু করেছি, আমি পেলেকে এনেছি, মারাদোনাকে এনেছি, মার্টিনেসকে এনেছি, রোনাল্ডিনোকে এনেছি, কাফুকে এনেছি, আমি এত কিছু কলকাতা পুলিশের সঙ্গে ইভেন্টও করেছি। আর সবচেয়ে খারাপ কী লাগছে বলো তো, আমি তো রক্ত মাংসর মেসিকে মাঠে ঢুকিয়েছিলাম। আমার এগেনস্টে ব্রিচ অফ ট্রাস্টের একটা সেকশন দিয়েছিল, আমি নাকি ব্রিচ অফ ট্রাস্ট করেছিলাম। আর তারপরে যেগুলো তুমি জেনে বলছো, আমরা তো ভদ্রবাড়ির ছেলে, আমার কাছে এইগুলো একটা অদ্ভুত লাগে যে একটা বাড়িতে পুলিশ যাবে, বা এগুলো আমি কখনো ভাবিনি। আজ মাঝে মাঝে আমার মনে হয় কেন আমি কলকাতায় করলাম। আমি সবসময় বলেছি, আমি অন্য পডকাস্টে বলেছি, যে আমার কাছে একটা বিলিয়নিয়ারের অফার ছিল, শুধু লাঞ্চ করো। বিশ্বাস করো, অনেক টাকা ছিল, অনেক টাকা, নিট অ্যান্ড ক্লিন টাকা, যেখানে আমার কোনো কিছু করতে হতো না, নিয়ে একটু খাওয়া দাওয়া করতে, ছবি উঠতো, আমি চলে যেতাম। কিন্তু আমি পারলাম না কি একটা কলকাতা, একটা আবেগ। আমি আজও রিক্সা ছেড়ে কোথাও যাইনি, আমি চাইলেই অন্য জায়গায় থাকতে পারতাম, কলকাতার কোনো একটা পজ জায়গায় থাকতে, আমি ছাড়িনি, কারণ ওটাই আমার কাছে যে আমার ছোটোবেলার জায়গার আমার টান আছে। আর আর পশ্চিমবঙ্গে এত ফুটবল ফ্যান্স, এত আর্জেন্টিনা, এত মেসির ফ্যান। দেখো, একটা জিনিস আমার এগেন্সে বলে যে আমি কমার্শিয়াল, তোমাকে একটা বুঝতে হবে, মেসিও তো কমার্শিয়াল। আমি তো যদি চ্যারিটি করতে নামি, মেসি তো চ্যারিটি করবে না, সে প্রফেশনাল, তাকে তো টাকাটা তার টাইমের ভ্যালু আছে। এবার আমি একটা স্টেডিয়াম ইভেন্ট করেছিলাম, কেউ বলছে যে উনি কেন খেললেন না। আরে উনি খেললেন না, ওনার ইন্স্যুরেন্সের প্রবলেম আছে, ইন্স্যুরেন্সে অ্যালাউ করে না অফাররা।
কেন তাহলে আর্জেন্টিনার টিমকে আনানো না? আর্জেন্টিনার টিমকে আনার যে খরচাটা, আমি যেই টিকিটের প্রাইস রেখেছিলাম তাতেই লোকেরা আমার উপর এত চেলেছিল। আরে আমাকে তো টাকাটাও তুলতে হবে, তোমাকে জিনিসটা বুঝতে হবে, আবেগে তো ব্যবসা হয় না। আর অবভিয়াসলি ব্যবসা করা কি ক্রাইম? আমাকে একটা কথা বলো, এখানে তোলাটা ক্রাইম হওয়া উচিত, ব্যবসা করাটা তো ক্রাইম হওয়া উচিত না। আমি তো সৎভাবে একটা জিনিস করেছিলাম, বাকি স্টেটে তো ছবির মতন করলাম। কেউ কি কখনো ইভেন্ট ছেড়ে দাও, কখন কি কোনো অন্য কিছু ভাবে কিছু, পুরো স্টেট গভর্নমেন্ট আমাকে সাপোর্ট করেছিল যে না এত বড় একটা জিনিস হচ্ছে, এই ছেলেটার পাশে দাঁড়ানো উচিত ছিল। এখানে যে আমি দেখলাম, আর তোমাকে আর একটা কথা, আমায় অ্যারেস্ট না করলে কাকে করবে? অরূপ বিশ্বাসকে কি অ্যারেস্ট করতে পারতো না? সামনে ইলেকশন, আর পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি নিজে ছিল। এই যে এইটা যে পুলিশ ফেলিওর, তার মানে তো মমতা ব্যানার্জিরও ফেলিওর। এটাই তো, এবার কাউকে তো একটা স্কেপ বোর্ড দরকার, আমাকে ছাড়া কাকে করবে বলো? এবং এইটার আক্ষেপ আমার আজীবন রয়েছে। এবং তোমার বলছি, বিশ্বাস করো, আমি মানে এখনো মনে করি কেন আমি বিলিয়নারের অফারটা নিয়ে নিলাম না। সুন্দর করে করিয়ে চলে যেতাম, আর বাকি 3টে স্টেটে হিরোর মতন, বাকি 3টে স্টেটে আমি রিয়াল হিরো, ব্লু হোয়াইট বয় সেই গভর্নমেন্টের, পরপর ইভেন্ট করছি এখন। কিন্তু এখানে যেটা করলো খারাপ লাগে, নিজের শহর নিজের স্টেট যখন এরমভাবে করলো না। আর আমি এত কলকাতা পুলিশের সঙ্গে এত ইভেন্ট করেছি, ছবির মতন করেছি, এটাই খারাপ লাগে, আর কিচ্ছু না। ওই কটার সময় ছেলেকে, ওয়াইফকে কীভাবে মিস করছো, বা তাদের সময়টা, মানে কারণ সমাজের চোখে সেই সময় কিন্তু শতদ্রু ইজ এ ভিলেন। সো একজন স্ত্রীর চোখে তখন তোমার ওই সময়কার যে মাপকাঠি, বা তুমি একজন হাজবেন্ড হিসেবে তুমি যে অসহায় বাবা, ছেলেকে প্রচুর কিছু শুনতে, আমাদের সমাজটা এরকম খুব হার্ড রিয়েলিটি, এটাকে কোথাও নাড়া দেয়, খুব দুঃখ দেখো, হয়। হ্যাঁ এটা টাফ টাইম তো ছিল, তবে আমি আমার ফ্যামিলি খুব স্ট্রং, মানে আমাকে প্রচণ্ড আগলে রাখে। সে আমার দিদি, জামাইবাবু, আমার ভাগ্নিরা, আমার ওয়াইফ এবং আমার শালা, এরা সেই সময় ছিল আমার বন্ধু বান্ধবরা। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মানে কি বলবো, তারা না কোনো স্বার্থহীন আমাকে ভালোবাসে, এবং তারা আমার পেছনে সেই সময় পুরো ছিল। একটা মিডিয়ার সেগমেন্টও আমার পেছনে পুরো সাপোর্ট করেছিল, যারা নিরপেক্ষ ছিল তারা সাপোর্ট করেছিল। সবাই জানতো যে আমি কিছু ভুল করিনি। কি ভুল করেছি বলো? আমি যদি মনে করো টাকা তুলতাম, স্টেডিয়ামে টাকা পাত্র তুলে মেসি না এলো না, ওই ডিপল আর সুয়ারেজকে দেখিয়ে বার করে দিতাম, তখন আমি ভিলেন হতাম। আমি কিন্তু মেসিকেই নিয়ে এসেছিলাম, এবং লোকেরাও দেখলো বাকি 3টে স্টেটে ছবির মতন আমি করে দিলাম। তারা বুঝলো যে আমি একটা কনস্পিরেসির মধ্যে আমাকে ফেলে দেওয়া হলো এবং আমাকে ভিলেন বানানো হয়েছিল, জাস্ট গভর্নমেন্ট আর সেই সময় সরকারকে বাঁচাবার জন্য। একটু টাফ টাইম ছিল, বাট আমি সবসময় বলতাম দেখো আমার কোনো চিন্তা নেই, আইনের ওপর ভরসা আছে, হয়তো 10 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন পরে আমি জামিন পাবো এবং লড়বো আমি, এবং যেটা আমি লড়ছি। আর দেখো, ওপরওয়ালার ওপর আমার সবসময় বিশ্বাস আছে, তুমি দেখো না, সেই জন্যই তো ঠিক 4 মাসের ওপরে তো খেলা ঘুরে গেল। আর যাই হোক, অরূপ বিশ্বাসের বাড়িতে 3বার পুলিশ গেছিল, আমার বাড়িতে পুলিশ 1বার গেছিল। আমি হয়তো ক্ষমতাশীলই নয়, যাই হোক 3বার তো অরূপ বিশ্বাসকেও তো থানায় যেতে হয়েছে। উনি তো বিশাল পাওয়ারফুল লিডার, সময়ের থেকে পাওয়ারফুল কেউ নয়, তো সময়ের থেকে বড় কেউ নয়। আমি ওপরওয়ালার ওপর ভরসা রাখি, এবং আমি যেটা বারবার বলছি, আমি গভর্নমেন্টের ওপর ভরসা রাখি, অনারেবল চিফ মিনিস্টারের উপর ভরসা রাখি, আমি সবচেয়ে বড় কথা আইনের উপর ভরসা রাখি। মাঝখানে আপনি আপ ডাউন থাকবে, কিন্তু আমি লড়ে যাবো। একটু অন্যদিকে কথা এবার শুনি, জানতে প্রথম যখন মেসির কাছে গেলে, কারণ আমরা যতদূর জানি মেসির অ্যাজ এ ক্যাপ্টেন সূচনা কিন্তু এই কলকাতার মাঠ থেকেই, এগেনস্ট টিম ছিল ভেনিজুয়েলা, যদিও সেটা এই সরকারের সময়তে, মানে আগের যে সরকার ছিল। তো যখন মেসির কাছে গেলে এই করলে কি করে, মানে এই লাইন আপটা, ইটস নট এ ইজি টাস্ক। দেখো, এটা হলো মেসির প্রথম প্রাইভেট ইভেন্ট। হ্যাঁ, এটা সবাইকে আমি লোককে বলি। লিওনেল মেসির বাবা আমাকে একবার বলেছিলাম, জানি না তুমি কী করে তো আমার ছেলেকে রাজি করিয়ে দিতে পারলে, সাউথ পোলে নিয়ে যাচ্ছ, আমার ছেলে রাজি হয়ে গেল। আমি জানি কি ম্যাজিক করেছো, কেননা প্রথম যখন ওনাকে মিট করেছিলাম, আমার ছেলে রাজি হবে না, উনি এইসব প্রচণ্ড শাই, এইসব করে না, কিন্তু আমি চেষ্টা করব, তুমি বলেছো। দেখো, আমি একটা বিল্ড আপ করেছিলাম। আমি যখন ওয়ার্ল্ড কাপ ফাইনাল মাঠে দেখতে গেছিলাম, মাঠে আমি ছিলাম, তখনই আমি জিদ করেছিলাম যে আমি এমিলো মার্টিনেজকে আনবো, আর আরেকজন আমার সঙ্গে একজন ছিল, তাকে আমি বলেছিলাম দেখ আমি মার্টিনেজকে আনবো, মেসিকে আনবো, কিন্তু মার্টিনেজকে আগে আনবো, মেসি একটু সময় লাগবে। তো আমি মার্টিনেজকে যখন এনেছিলাম 6 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে, প্রথম ইতিহাসে ইন্ডিয়ায় কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপার রানিং একদম খেলছে। সে হ্যাঁ, কলকাতাগুলো কাভানি এসছে, অনেকেই এসছে, প্রচুর। তোমার 2013-রও ঘটনা আছে, ব্রাজিল মাস্টার্স।
আমি অত দূর যাচ্ছি না, কিন্তু মেসি হচ্ছে আমাদের দেখা এই প্রজন্মে আমাদের কাছে একজন ফুটবলের আরাধ্য দেবতা, জীবন্ত ভগবানের মতো। তো তাকে একদম এরকম সামনাসামনি, ইটস এ লাইফ টাইম অপরচুনিটি। তাই আমি মার্টিনেজকে একটুখানি বললাম যে দেখো, আমি তোমার হেল্প দরকার, তুমি একটু ভালো রিভিউ দিও। বললাম আমি নিশ্চিত লিওকে বলবো। তারপর হলাম এমি মার্টিনেজের পরে রোনাল্ডিনোকেও খুব সম্মান করে, তো রোনাল্ডিনোকে আনলাম, ওকেও বললাম যে একটু বলো। আমি এটা প্রপার বিল্ড আপ করেছিলাম। মানে কি এটা দাবার এই বোর্ডের চালের মতো, যে প্রথমে এই তারপরে ওর থেকে এই বলটা পাস করবে, এটাও ওই ফুটবলে পাসিং এর মতো নিয়ে প্যারালালি। তারপরে একদিন অনেক কষ্টে ওর বাবার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট পেলাম। ওর বাবা প্রথম মিটিংয়েই বলেছিল, দেখো তুমি এসছো দূর থেকে, ভালো লাগলো, আমি চেষ্টা করো, তবে কিন্তু খুব আশায় রেখো না। আমরা লিওকে এইসব রাজি করানোর চাপ, ও প্রচণ্ড শাই। আর তারপর অত দূরে আমি বললাম না, দেখুন এই ওই। তারপর হয় না একটা ওই শাহরুখ খানের সিনেমাটার ওম শান্তি ওমের ডায়লগটা, যে কায়নাত তোমার যদি চায় হবে তোমাকে। আমি এটা বিলিভ করতাম। একদিন হঠাৎ বললো যে ডিসেম্বরে ক্রিসমাসের সময় বললো, লিও তোমার সঙ্গে একবার মিট করতে চায়। তাই বললাম সান্টা ক্লজের মতন একটা গিফট এলো। বিশ্বাস করো, প্রথম গেট খুলেছি, লিওনেল মেসি গেটটা খুলছে, আমার ছেলেকে নিয়ে আমি ঢুকছি আর আমার পার্টনার্সটা। ঢুকলাম, বসলাম, ফার্স্ট কথা লিও বললো আমি যাব। হয় না একটা, মানে অ্যাট দ্যাট টাইম অলরেডি মানে ওর কাছে মার্টিনেজ এবং এর মেসেজ চলে গেছে। না কেন গেছিল, মানে আরও আমি কি করেছিলাম, একটা দুর্গাপুজোয় একটা পুরো স্টেডিয়াম বানিয়ে তার মূর্তি বানিয়েছিলাম তোমার ওখানে। আমি বিল্ড আপটা করেছিলাম, ওই ধরনের একটা পার্সোনাল ইমোশনালি আমি ঢুকে পড়েছিলাম। কোথাও না কোথাও হয়তো তার আগে আমি মারাদোনা এনেছি, পেলে এনেছি, একটা ক্রেডিবিলিটিরও তো বড় ব্যাপার আছে না। অ্যান্ড লিও নো দা, ওর যা টিম আছে, ওইটা তো ইতিহাসের ব্যাপার। আমি ভালো কি বাজে এটা পরের কথা, আমার অ্যাচিভমেন্টটাকে তো কেউ নিয়ে যেতে পারবে না। আজও আমার অ্যাচিভমেন্টটা কি, মনে করো শতাব্দীর 3 সেরা 10, পেলে, ম্যারাডোনা, মেসি, এই 3 জনকে আমি এনেছি। আর রোনাল্ডিনো 10, ওটাকে যদি তুমি ধরো 4টেকে ধরো। তাই মানে করেছি তো, লোকে ওই জন্য। তুমি ভুল বলে, শতাব্দীর অন্যতম সেরা একটা হাত মার্টিনেজ, গোল্ডেন গ্লাভস, হ্যাঁ, তো এটাকে পাঁচটা কারেক্ট। তো এদের একটা ক্রেডিবিলিটি তো ভ্যালু রয়েছে। আর ভুলে যাও না, মেসির সঙ্গে কিন্তু আমি আর একটা কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রড্রিগো ডি পলকে এনেছিলাম। সুয়ারেজ কিন্তু একটা বড় লেজেন্ড, বিশাল লেজেন্ড। তো সুয়ারেজকেও এনেছিলাম। মানে সুয়ারেজ, কাভানি ইউরুগের ফুটবলে এবং ওয়ার্ল্ড ক্লাব ফুটবলে মানে বিশাল নাম। তো অনেক কষ্ট করে মেসিকে রাজি করেছিলাম, ওইটাই তো আক্ষেপ, যে এত রাজি করেছিলাম। আমাকে ওর বাবা বলেছিল তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে না। আর না না, পাগল আছো না, কিছু হয়ে গেলে আমার জেল যেতে হবে। আমি এখন ভাবি যে তাহলে ওখানে গিয়েই জেল যেতাম, মানে ব্যাপারটা তো একই হলো। মানে তুমি আর ভেবে দেখো, যে আমার এটা ভয় ছিল যে কোনোভাবে কিছু এদিক ওদিক হয়ে গেলে। আর আমি জানো তো প্রথমে ইভেন্টে ফ্লোতে প্রথমেই দিয়েছিলাম যে বাচ্চাদের সঙ্গে টিকি টাকাটা হয়, যাতে মেসি পাস দিচ্ছে এইটাই জানেন লোককে দেখাতে যাব। কিন্তু আমাকে যদি করতে না দেয় কী করে করবো বলো তুমি। এই যে মনে করো আমাদের ইন্টারভিউটা দেওয়ার সুযোগ পাচ্ছি বলে, তো এখানে যদি কেউ চলে আসে, এসে বলে মনে করো আমি মেসি, আমার ঘাড়ে চলে যায়, তুমি ইন্টারভিউটা নিতে পারবে, সেরকমই ব্যাপার। সত্য 2-4টে প্রশ্ন একটু আমাদের থেকে করা আর কি, এড়িয়ে গেলে এড়িয়ে যেতে পারেন। গোট ট্যুর করার জন্য কি বিশ্বাস ব্রাদার্সকে কোনো টাকা পয়সা দিতে হয়েছিল বা আপনার থেকে নিয়েছিল তারা? নাম্বার 1। নাম্বার 2, এটা একটা অভিযোগ, সুরুচিসঙ্গর পুজোর জন্য কি কোনো কিছু আপনাকে দিতে হয়েছিল বা দিতে বাধ্য করা হয়েছিল? 3 নম্বর, যেটা কিছুটা বলেছেন যে আপনার থেকে সত্যিকারের স্ন্যাচ করে বা ছিনতাই করে টিকিট বা কার্ড বিশ্বাস ব্রাদার্স হাতিয়ে নিয়েছিল কিনা? নাম্বার 4, সুজিত বসু যে মেসির মূর্তি, যেটা অনেক ইন্টারভিউতে সত্যজিৎ বলেছে এবং প্রেস কনফারেন্সে বলেছে মেসির একটা ইচ্ছা ছিল, মেসির বাবার মূলত, সেখান থেকে কি এক্সট্রা কোনো আয়ের ব্যবস্থা সেই সরকারের এই মন্ত্রীরা করেছিল? একে একে করে করি। একদম প্রথম করা, আমি বিশ্বাস ব্রাদার্সে যাব না, অরূপ বিশ্বাস আমার থেকে 22,000 টিকিট নিয়েছিল। আচ্ছা, অনলি বিশ্বাস, নো ব্রাদার্স? নো ব্রাদার্স। অরূপ বিশ্বাস 22,255টা টিকিট আমার থেকে, 22,255টা টিকিট আমার থেকে নিয়েছিল।
সুরুচির সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আমি জীবনে মানে এমনি পুজো দেখতে গেছো? পুজো দেখতে ছাড়া আর কিছু নেই। দেখো এটা লোকে কে বুঝতে হবে, উনি তো স্পোর্টস মিনিস্টার ছিলেন, ওনাকে এড়িয়ে তো আমি আর স্পোর্টিং ইভেন্ট আর মেসির মতন ইভেন্ট করতে পারি না, পারবো কি? সম্ভব না। টিকিট উনি গাইজরি করে নিয়েছিলেন, গাইজরি করে লোক তো ঢুকিয়েছিলেন। প্রথম দিকে অ্যাক্রেডিটেশন কার্ডে আমি কিছু রাজি হয়েছিলাম, তারপরে আমি রাজি হইনি, তারপরে আমার সঙ্গে ওনার বিভৎস ঝামেলা হয়েছিল যে অ্যাক্রেডিটেশন কার্ড কেন দিবি না। আমি গিয়ে পুলিশকে বলে দিয়েছিলাম, উনি আমাকে চাপ দিচ্ছেন, উনি বলেছেন মাঠে লোক ঢোকাবেন ওনার কার্ডে। আমি কিন্তু পুলিশকে জানিয়ে দিয়েছিলাম বারবার। আমি বলছিলাম মানে এগুলো সব রেকর্ড রাখা আছে? দেখো আমি গিয়ে পুলিশকে বলেছিলাম যে বারবার যে দেখুন উনি আমায় চাপ দিচ্ছেন, তোমাকে নিয়ে নেওয়া বা তোমায় আটকে রাখা, এই যে উনি তো বিষয়গুলো। আমার আমার টিমের লোকেদের 1 ঘন্টা আটকে রেখেছিলেন অ্যাক্রেডিটেশন কার্ড দেবো না, দিচ্ছিলাম না বলে। আমি পুলিশকে, আমি ডিজিকে গিয়ে বলে এসেছিলাম 3-4 দিন আগে, আমি ওই জন্য ভুলি না। 4 দিন আগে গিয়ে ইভেন্ট ফ্লোর পর আমি বলেছিলাম উনি নেই, আর উনি কিন্তু বারবার আমার থেকে পাস চাইছেন, আমি দিইনি। কিছু প্রথম দিয়েছিলাম, তারপর আমি দিইনি। উনি কিন্তু মাঠে লোক ঢোকাতে পারেন, আপনারা একটু দেখে নেন, এটা কিন্তু বলে দিয়েছিলাম। তো তোমার কোশ্চেন প্রথম দুটো উত্তরে এইটুকু বারবার বলছি, বিশ্বাস ব্রাদার্স নয়, অরূপ বিশ্বাস। অনলি অরূপ, নো স্বরূপ। স্বরূপের সঙ্গে কোনো যোগাযোগ কখনো হয়নি। আমি থার্ড যেটা কিন্তু স্বরূপের ফ্যামিলি তুমি যারা বলছো, আমরা ছবিতেও দেখেছি, ফ্যামিলি চলে এলে তো আমি আর কিছু করতে পারি না। সে আবার উইদাউট অ্যাক্রেডিটেশন কার্ড ছাড়া, সে তো বলছে ওনাকে মিনিস্টার নাকি ডেকেছিল। সেটা একটা পরের, সেটা তো আমি লিগালি লড়বো, এখন হয়তো একটু ধামাচাপা গেছে, কিন্তু লড়বো, ছাড়বো আমি না। আর কি বললে তুমি যে মেসি 70 ফুটের যে মূর্তি, সুজিত বোস? সিম্পল, উনি বলেছিলেন 70 ফুটের উনি মূর্তিটা বানাবেন। প্রথমে উনি বলেছিলেন ওনাকে ওখানে নিয়ে যেতে, ওখানেও যাবে না, আমি রাস্তার মাঝখানে আমি রিস্ক নেবো না। আমি আপনার এখানে যেহেতু ওর বাবার মেসির একটা মূর্তিটাই একটা অ্যাট্রাকশন ছিল, আমি বলেছিলাম 5-10 মিনিট দেবো, ইলেকট্রনিক যদি ওপেন করতে চান ওপেন করেন। উনি ওইটুকুই ওনার সঙ্গে আমার যে উনি ওপেন করে দেবেন মেসি, আর একটা সিম্বলিক জায়গা হবে, যে এটাই ব্যাপার। আর মানে এর মধ্যে কোনো টাকা পয়সা তোমার জানা নেই অন্তত? আমার কিছু মূর্তিটা উনি বলেছিলেন নিয়ে যেতে ওনাকে, মেসিকে, আমি বলছিলাম আমি নিয়ে যাবো না, তো থ্রু ইলেকট্রনিক হয়েছে, ওইটুকুই করে দিয়েছি। আচ্ছা, বাদবাকি 3টে স্টেটে সফলভাবে এই করার পর পরিবর্তনের বাংলা, এই মুহূর্তে শতদ্রু দত্তর মাথায় কি চলছে? এখানে আরেকবার কি মেসিকে আনা সম্ভব? মানে বাংলা কতটা বদলেছে এটা, নাকি এমন কোনো নাম বা ব্যক্তিত্ব যার প্রতি বাঙালি গোটা ভারতীয় ফুটবল উদ্বেলিত হয়ে তাকে ছোঁয়ার জন্য সেরম কিছু কি চলছে মাথায়? দেখো তুমি যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার বিজেপি গভর্নমেন্টের সঙ্গে কাজ করে না আমার একটা কমফর্ট লেভেল আছে। সেকেন্ডলি, সেদিনকার দর্শকরা তো কিছু পাপ করেনি, তারা তো মেসিকে দেখতে এসেছিল। আর আমারও একটা মনে খিঁচ লেগে গেছে যে আমি এত কষ্ট করে আনলাম, দেখতে লোককে দেখাতে পারলাম না। আমি একটা আপ্রাণ চেষ্টা করছি মেসিকে আবার আনার। আমি তোমাকে কোনো লুকোবো না, এটা আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি যে আমি আনবার চেষ্টা করছি, বড় অন্যভাবে বা একই রূপে কোনোভাবে আমি একটা মেসিকে আনবার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করব। কেন আর একটা আমাদের পড়োশি দেশে আসার কথা, সেখানেও আমি আনার কথা, যদি 1-2 ঘন্টা 3 ঘন্টার উইন্ডোতে মেসিকে এখানে ড্রপ করিয়ে। কারণ আমি মেসিকে বোঝাতে চাই যে আমার শহরের লোকেরা খারাপ নয়, শহরের লোকেরা মানে ক্যালকাটার উপর যে পারসেপশনটা যেন না থাকে, সব স্টেটের ভালো হলো এখানে হতে পারলো না, এই জিনিসটা আমিও প্রুভ করতে চাই যে ঠিক গভর্নমেন্ট, ঠিক অ্যাডমিনিস্ট্রেশন থাকলে কোনো প্রবলেম হওয়া উচিত না। এবং যে কলকাতার পাবলিকদের যে ফুটবল ফ্যান্স, এই বেঙ্গলের যে ফ্যান্সের যে আবেগটা, তার যদি একটু সম্মান দিতে পারি, আমি একটা আপ্রাণ চেষ্টা করব। সেক্ষেত্রে এই যে এখনও ধরো টিকিটের টাকা নিয়ে যে একটা দোলাচল, অনিশ্চয়তা, তোমার কিছু অ্যাকাউন্ট ফ্রিজ বা তারা পরপর টাকাটা পায়নি, এই বিষয়গুলো, এইটা হলো সাবজুডিস, সেটা নিয়ে আমি কমেন্ট করতে পারবো না। ওটা যেরকম আইনে চলছে আইনে চলুক, ওটা আমার হাতে নেই, ওটা আমি সাবজুডিসে আমি আমার মতন করে লড়ছি। মেসিকে আনা নিয়ে যেটা প্রশ্ন করলে তুমি, আমি আপ্রাণ চেষ্টা করছি। আর অন্য কেউ তো আনছি, সেটা পশ্চিমবঙ্গ এখনো আমি ঠিক করিনি। কারণ একটা কি বলো তো, একটা আগে আমি এইসব জিনিস থেকে বেরোই, পশ্চিমবঙ্গটা আমি একবার দেখি, আগে অন্য স্টেটগুলো কনফার্ম করে নিয়েছি, ওটা দেখবো, এটা একটু টাইম। সেও অনেক বড় স্টার, রিয়েলি, মানে মেসি রোনাল্ডোর পরেও তারই নাম আসা উচিত, তাকে আমি মানে পশ্চিমবঙ্গ বাদে কোন স্টেট অলরেডি? আমার তো বম্বে,
যেখানে হায়দ্রাবাদ, তুমি মানে দিল্লি, সফলভাবে কাজ করেছো তারা বোম্বে, অলরেডি হায়দ্রাবাদ, প্লিজ। দিল্লি অলরেডি। এবারে আসামের চিফ মিনিস্টার বলেছেন উনি ফুটবলিং ইভেন্টস চান ওখানে, আশা করি ওখানে যাবেন। আর জয়পুর বা রাজস্থান সেই দিকটা না, এই এখানে চারটে টাইম স্টেট। টেস্টেড যেখানে, সেখানে আমি আর অন্য রিস্ক নেব না, আর রিস্ক নিতে ভয় লাগে। এখানে আমি একটা দেখে নিয়েছি যে এই অ্যাডমিনিস্ট্রেটরটা খুবই স্ট্রং। এই বম্বেতে জানো তো অনেক পলিটিশিয়ান চেষ্টা করেছিল, পুলিশ কিন্তু অ্যালাউ করেনি। আমাকে কমিশনারই বলেছিল যে তুমি চিন্তা করো না, এখানে কেউ কিছু, কেন চিফ মিনিস্টারও বলে দিয়েছিল যে সিকিউরিটি ইজ ইয়োর ইস্যু, আমি ওদের ঢুকবো না। তো এখানে আমি মেসিটা নিয়ে একটু আরও ট্রাই করব, কারণ আমাদের কারেন্ট অনারেবল চিফ মিনিস্টারও বলেছিল যে কোনো কালে একবার মেসিকে আনার উনিও চেষ্টা করবেন, আমি ট্রাই করছি যদি একটা হয়। তো এই নামটাকে একটু শুনতে পারি আনভেল একটু যদি বলে। ব্রাজিলিয়ান সুপারস্টার, এটুকু বলতে আমি নামটা কেন, এগ্রিমেন্টের ব্যাপারটা তো আমি এই 4-5 দিনের মধ্যে এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছি। ব্রাজিলিয়ান মানে সুপারস্টার, খুব দ্রুত শহর ছাড়ছো আবার উড়ে যাচ্ছ বাইরে, তার সঙ্গে এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছি। মানে একটা সাম্বার ঝলক আমরা ভারতীয় ফুটবলে আবার দেখবো, মানে রানিং। অ্যাবসুলুটলি দেখবে, এবং তিনি খেলবেনও, একটা অন্য স্থলে খেলবেন, এবং তার সঙ্গে আমি আরও 2-3 জনকে 4-5 জনকে ট্রাই করছি যাতে একটা প্রপার ফুটবল ম্যাচ ছোট করে হয় এবং কোয়ালিটি হয়। সেটা কি আমাদের ভারতীয় ফুটবল দল নাকি তোমার সেক্ষেত্রে একটা দেখো কোনো আমি পছন্দের তো থাকবে? ভারতীয় ফুটবলের, তুমি দেখো আরেকজন মানে আরেকটা জিনিস ক্লারিফাই, আমি কিন্তু সবসময় ভারতীয় ফুটবলকে সম্মান দিয়েছি আমার ওয়েতে। এবারে সুনীল ছেত্রীকে সম্মান দিয়েছি, বাইচুং ভুটিয়াকে সম্মান দিয়েছি, বাচ্চাদের মেসির সঙ্গে একটা ইন্টারাকশনের ব্যবস্থা করছি। আমার লিমিটেড ক্ষমতায় তো আমি যেটা পারবো সেটাই তো করবো। অবশ্যই অবশ্যই। শুনলে তো আর্জেন্টিনা টিম নাকি কেরালায় আসবে বলেছিল, এলো কি আলটিমেটলি? একটা তো অন্য সরকার, ব্যাপার, হিউজ ব্যাপার। না হিউজ ব্যাপারের থেকে বড় কথা কি বলো তো, যেটা আমি পারবো না কমিট করব কেন, আমি যেটা পারবো সেটাই কমিট করা ভালো। তো এবারে যেটা করছি ওনার মানে একজন ব্রাজিলীয় কিংবদন্তি, আর তার উপর আমি যার ফ্যান নেক্সট ইয়ার, আমি তাকেও তো একদম আপ্রাণ চেষ্টা করছি। মানে সেটা একটা ফুটবল ম্যাচ আমরা প্রপার দেখবো, তার ঝলকটা দেখবো মাঠে অন্তত। হ্যাঁ, এই ব্রাজিলিয়ানটা এই বছর একটা চমক, সেটাকে 4টে স্টেটেই, 4টে স্টেটে, তার মধ্যে এই মুহূর্তে কলকাতা নেই। এখনো নেই, কারণ এই 4 জন অলরেডি বুক করে নিয়েছে। আর নেক্সট ইয়ারে আমি যার ফ্যান, মানে মেসি আমি অ্যাডমায়ারার, কিন্তু ফ্যান আমি একজনেরই, তারও মোটামুটি একটা জায়গার লেভেলে এগিয়ে গেছে, দেখা যাক, সে তো ইন্ডিয়া আসবেই। এই মুহূর্তে যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, পরিবর্তন হয়েছে নিঃসন্দেহে, আমরা তো দেখলাম পরিবর্তনের ঝড়, গেরুয়া ঝড়, কিন্তু টোটাল মন মানসিকতা যারা কাজটা করবে শতদ্রু, এই যে বললে পুলিশের কথা, অন্য স্টেটের পুলিশের সাথে আমাদের এখানকার পুলিশের কাজের কর্মের সেটা ডিফারেন্স আমরা দেখেছি। And না that এটা time- আমি কিন্তু একটা তোমার থেকে অস্বীকার করব, কলকাতা পুলিশ যখন করতো না, যখন পুলিশ যখন চায় তখন কিন্তু হয়। আমি তো কলকাতা পুলিশের সঙ্গে পার্টনারশিপে 5টা ইভেন্ট করেছি, কখনো শুনেছো এই ধরনের কিছু হয়েছে? মানে এটা পার্টিকুলার শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি কালপ্রিট, তোমার কথায় যা বুঝালাম এতক্ষণ কথায়, শুধু অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস এবং পুলিশ কে আমি ওয়ার্নিং দেওয়ার পরেও ওনারা সারেন্ডার করে দিলেন, বা ওনারা হয়তো ক্লাউডটা বুঝতে পারলেন না। আমি কিন্তু অলরেডি ওয়ার্নিং দিয়ে দিয়েছিলাম। আর তুমি এটা ভুলে যাও, হোম মিনিস্ট্রি তো জেড ক্যাটাগরির চিঠি দিয়ে দিয়েছিল, চিফ মিনিস্টার তো Z+, শাহরুখ খান তো Z+। আমার বলার জন্য ওয়েট কেন করবে? মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, সেই সময় উনি ঢুকতেন 5 মিনিটে, এসে দেখছেন 200টা লোক মাঠের ভেতরে, তুমি বলছো Z+ ইভেন্টে। এটার জন্য শতদ্রু দত্ত দায়ী হতে পারে কখনো? মনে করো আমি অ্যালাউ করলাম, তাহলে ওরা অ্যালাউ করতে দিল কি করে? সিকিউরিটি তো কখনো কম্প্রোমাইজ হওয়া উচিত নয়। উচিত তো নয়, একদমই নয়। হয় কি, আমি চাইলেও লোক ঢুকতে পারতো, তাহলে আর অ্যাক্রিডিটেশন কার্ড করালে কেন আমাকে দিয়ে? আমি তো এইটা কাউকে বোঝাতে পারছি না। মানে তোমার কথা এটা একদম পরিকল্পনা করে কিন্তু জিনিসটা করা। পরিকল্পনা কিনা আমি বলতে পারবো না, আমি এইটুকুই তোমায় বলতে পারি, হয়তো কাউর পাওয়ারটা ওভার পাওয়ার্ড হয়ে গেছিল এবং কিছু লোকেরা সারেন্ডার করে দিয়েছিল। জুই বিশ্বাস উইদাউট অ্যাক্রিডিটেশন কার্ড ঢুকলো কি করে? তার মানে সে মন্ত্রীর ক্লাউড হিসেবে তাকে কেউ চেক করেনি, সে ঢুকে পড়েছে। দ্যাট ইজ পুলিশ ফেলিওর। এরকম সল্টলেকের অনেক লোক, অনেক পুলিশ, তার ফ্যামিলির লোকেরা ঢুকেছে, আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে। তো এই সমস্ত তুমি আদালতে বা পুলিশকে দেখো, আদালতে তো আমি দিয়েছি এবং আদালতে আরো আমি দেবে যখন লড়বো।
হয়তো আপ ডাউন, কখনো কোনো কিছু কেউ ভাবছে যে আমি চুপ করে আছি, আমি চুপ করে আছি না। কিছু কিছু জিনিস আমি বুঝতে পেরে গেছি যে আমাকে শুধু মুখে বললে হবে না, আদালত আদালতের মতন যাবে, আমি লড়বো, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ার জায়গা আছে। আর আমার তো সব পাবলিক আইতে আছে, তোকে আমার লুকোবার কিছু না, আমার তো এভিডেন্সেস। শুধু মানে মনে হয় যে মানে এই যে কালো দিনগুলো বা যেভাবে তোমাকে তখন দেখানো হলো যে তুমি কালপ্রিট একজন, তোমাকে যেভাবে স্ন্যাচ করা হলো বিমানবন্দর থেকে, তুমি তো ভারত ছেড়ে যাচ্ছিলে না, অ্যাজ অফ আমরা যা দেখেছি সেই সময়টায় বা আমরা যারা খবর রেখেছি, এইটাই বোধহয় কোথাও খচখচ বিশ্বাস করে খারাপ লাগে, মাঝে মাঝেই খারাপ লাগে যে জিনিসটা কিসের জন্য কি হলো। মানে আমি মেসিকে এনে এই ধরনের হ্যারাসমেন্ট আমি ভাবতে পারিনি। দেখো এখানে জেলে কারা যায়, যারা তোলে, চিট ফান্ড যারা করে, একে খুনগুলো করে, আমাকে 38 দিন জেলে খাটতে হলো কেন আমি মেসিকে এনেছি বলে। এইটাই আমি হিসেবটা মাঝে মাঝে মেলাতে পারি না, বিশ্বাস করে এটা মেলাতে পারি না। যখন অন্য স্টেটে যাই, যখন দেখি সেখানকার চিফ মিনিস্টার, আরও মিনিস্টাররা বা অনেক সেলিব্রিটিরা আমাকে এত সম্মান দিচ্ছে, আমি ভাবছি নিজের জায়গাতেই তারাও মস্করা করে আমাকে নিজে। আরে তুমি ছেলে নামও তো দিয়েও যখন এলে ঘটাচ্ছে, মানে ছেলের সাথে প্রথম কি ইন্টারাকশন হলো, মানে বহুদিন পর তো বাবা একটা অন্ধকার জায়গায় বা না, দেখতে আমি পাইনি। কিন্তু ওর সামনেই সব আলোচনা করি, কেননা দেখো আমি তো কোনো কিছু ক্রাইম করিনি, ও জানে ওর বাবা কি, এবং আমরা সামনেই আলোচনা করি এবং ও অনেক ম্যাচিওর্ড হয়েছে। দেখো এই বয়সে বাচ্চাদের না লুকিয়ে রাখতে নেই, যেটা সত্যি সেটাই বলেছি, আলোচনা করেছি। আর আমার ফ্যামিলি প্রচণ্ড স্ট্রং, আমার বন্ধু বান্ধবরা প্রচণ্ড স্ট্রং। আমরা আবার এখন দেখো যেটা হয়ে গেছে, লড়তে হবে। আর জীবনে তো লড়াইটাই তো মেন জিনিস, লড়ে যাচ্ছি। আর যারা আমার সঙ্গে ছিল তাদের সঙ্গে আরো সময় দেবো, যারা অনেক সময় আমার সঙ্গে মানে ভালো মন্দর বিচারটা শতদ্রু বোধহয় আরো ভালো করে হলো জীবনে, যে কারা কারা কাছের বা কারা মেকি, একদম যারা ছুরি মারার চেষ্টা করে, এইটা বোধহয় এইটা একদম। যেই সব জার্নালিস্টরা মনে করো আমার থেকে এত বেনিফিট নিয়েছে, এত কিছু করেছে, যারা করা ধান্দাও করছিল, তারপরে যে দেখলো হাওয়া ঘুরলো, ওরাও পাল্টে। কিন্তু কি হবে, আমাকে তো আরে যার ডেস্টিনিতে লেখা থাকে, কেউ কি ভেবেছিল অনেকজন যে আমাকে এটাই আমার শেষ। মানে মারাদোনা বা মেসিকে আমরা দেখেছি ঈশ্বরকে যেভাবে প্রে করেন, মানে তুমিও সেই, আমি আমার ঈশ্বরের উপর ভরসা আছে, আমার বাবার আশীর্বাদ আছে, আমি অত ভয় পাই না। আর আমার এত ওয়েল উইশার, দেখো শত্রু ক্রিটিক্স যেরকম আছে, আমার বন্ধুও তো রয়েছে, লোকেরা রয়েছে যারা সব সময় আমায় সাপোর্ট করছে। আমার ফেসবুকে আমি কত অচেনা লোক যারা সব সময় আমাকে উৎসাহ দিচ্ছে। এটা মানুষের হাইটা দুদিক দিয়েই লাগে, কারোর ভালো হাইও লাগে, কারোর বাজে। কিন্তু জীবনে তো তুমি পড়ে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে, যা হচ্ছে। রিসেন্টলি আপনারা সোশ্যাল মিডিয়া দেখলাম যে রানিং বিষয়, তুমিও তো বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওনি বা হয়তো যাবে হয়তো। এই যে ফ্যান যারা এখনও, তারা কিন্তু স্টেডিয়ামে তোমার প্ল্যাকার্ড তোলে, এগুলো যখন দেখো তখন ওই সময়টা মানে ঠিক মনের অবস্থানটা কিরকম, যদি আমাদের দর্শকদের আবেগও লাগে, তারপর মনে হয় না তার মানে আছে আমাকে লড়তে হবে। এই যে বলছি না মেসিকে আমি আবার আনার চেষ্টা করছি, দুটো জিনিস, একটা আমার একটা নিজের প্রমাণ করার যে আই ওয়াজ রাইট, আর সেকেন্ড দর্শকদের এই ফ্যান্সদের জন্য আমি একটা আপ্রাণ চেষ্টা করছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাদের তো ভালোবাসাটা রয়েছে, কেউ ভিলেন করবার চেষ্টা করেছিল, কিন্তু অনেক লোকেরা এখন বুঝতে পেরে গেছে যে আমি দোষ ছিলাম না। আমি তাদের জন্য চেষ্টা করছি। আর পশ্চিমবঙ্গ, আমি বাংলা আমার নিজের জায়গা। আজ আমি মুম্বাইতে অফিস করেছি, আলাদা ব্যাপার, কিন্তু এখনও আমি আমার রিক্সা ছাড়িনি। তোমার বিশ্বাস করো, আমি এখনও আমার বাড়ি ছেড়ে কোথাও যাই না, আমার কাজ হলে আবার রিক্সাতে চলে যাই।
আমার মাটির টানটা আর বাংলার টানটা মারাত্মক। এখন আমি একটু বেরিয়েছি, আমাকে প্র্যাকটিক্যাল হতে হয়েছে, কেননা আমি চাই যাতে আমি আরামসে আরো খুলে কাজ করতে পারি, এবং মুম্বাই অন্য লেভেলের জায়গা, দেখা যাক এখন। তো দর্শক বন্ধুরা, আমাদের ডাকে সাড়া দিয়ে সেই শতদ্রু যদিও আমার সাথে বহুদিনের সম্পর্ক, বহুদিনের আলাপ, বহু কিছুর সাক্ষী শতদ্রুর, আমারও সাক্ষী শতদ্রু। এবং শুনবো তোমায় দুটো জিনিস পরিষ্কার হলো। একটা হচ্ছে মেসিকে আনার জন্য যিনি তার জান প্রাণ লড়িয়ে দিচ্ছেন, নিজেকে প্রমাণ করা, এবং সেই সঙ্গে মেসিকেও প্রমাণ করা যে তুমি যেটা দেখেছিলে জাস্ট ওয়ান ব্যাড ডে। এবং বাংলার যারা ফুটবল প্রেমী মানুষ, বাংলার যারা প্রকৃত মেসিকে ভালোবাসেন, মেসিকে ভগবানের মতো বিশ্বাস করেন, তাদেরকে আরেকটা সুযোগ। এবং একই সঙ্গে শুনবো তোমায় তো একদম সুপার এক্সক্লুসিভ শতদ্রুর মুখ থেকে। শতদ্রু বলল একজন জীবন্ত ব্রাজিলীয় কিংবদন্তি অতি শীঘ্র, কিন্তু হ্যাঁ, কলকাতায় তার পা পড়বে কিনা বা কলকাতায় তিনি আসবেন কিনা সেই বিষয়ে শতদ্রু কিছু খোলামেলা বললেন না। কিন্তু ভারতবর্ষের অন্যান্য যে স্টেট, অর্থাৎ মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এবং মাইট বি আসাম, আমাদের পাশের রাজ্য, এই 4টি জায়গা কিন্তু ইতিমধ্যে কনফার্ম। সেই সঙ্গে একজন ওয়ার্ল্ড ওয়াইড খ্যাত একজন নায়িকা, গায়িকা, সব মিলিয়ে শতদ্রুর যে জার্নি, শতদ্রু যেভাবে পরিচিত গোটা একজন বাঙালি হিসেবে, এবং এই জায়গাটা কিন্তু খুব সহজ নয়। একটা রিসার্চ থেকে জন্মে ওঠা একজন বাঙালি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে যেভাবে এতদিন আমাদেরকে এন্টারটেন শতদ্রু করেছে, এবং এই সমস্ত যারা ফুটবলার তাদেরকে আমরা এক ঝলক দেখার জন্য পাগল হয়ে থাকি। মার্টিনেজ বলুন, রোনাল্ডিনিও বলুন, কাফু ওয়ার্ল্ড কাপ উইনার, মারাদোনা তো আমাদের ভগবান। তো এদেরকে সবাইকে আনা এই বাংলার মাটিতে, এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি শতদ্রুই কিন্তু এই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। ভবিষ্যতে আরও দেখাবে, ভবিষ্যতে আবারও অনেক কিছু শুনবো তোমায় শতদ্রুর মুখ থেকে। কিন্তু আজকের এই এপিসোডে ঘড়ির কাটার সময় বলছে আমাদেরকে শেষ করতে হবে। তবে শতদ্রুর যে কথাগুলো বলল সত্যিকারের কিন্তু শোনার মতো কথা। কাজেই আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো শতদ্রুর সাথে আপনাদের কাছে। নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।